প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শুরুতেই জানিয়ে দিতে চাই আজকের দিনে আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আমরা আজকে শিরোনামে ঠিক করেছি এই নৈরাজ্য আর কতদিন। অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি আমরা পরিচয় করে দিই। জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, তিনি অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক। এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জনাব নূর মোহাম্মদ, তিনি সাবেক আইজিপি এবং সাবেক সংসদ সদস্য। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় যেতে চাই। আমি গতকালকের অভিজ্ঞতার কথা বলি। আমাদের আমরা একটা নিউজ চ্যানেল, সেখানে সকাল 10টার সময় খবর আসলো যে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা অবরোধ করেছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে খবর আসা শুরু করলো। ভোরে খবর আসে তার আগে দেশের বিভিন্ন জায়গা থেকে শাহবাগে লোক এনে জড়ো করা হচ্ছে, দুপুরের লোন দেওয়া হবে, এই 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 ধরনের খবর আমাদের কাছে আসছে নতুন করে। আমাদের তো আগের দিন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আগের সন্ধ্যার সময় আগামীকাল কি হবে, এগুলো কিছুই আমাদের কমন পড়ে নাই আর কি, সব আনকমন। তারপরে দুপুরে যাত্রাবাড়ি থেকে খবর আসলো যে সেখানে একটি কলেজে হামলা হয়েছে, বন্ধ হয়ে গেছে, আর একটা কলেজের সাথে মারামারি। এরপরে সন্ধ্যার সময় আবার শাহবাগের মারামারি দেখলাম, এবং গত 2 দিন ধরে আপনারা যা তা অবস্থা। আজকে চট্টগ্রামের পরিস্থিতি, গত 3 দিনের কথা যদি বিবেচনায় নেন, আমরা একটু পুলিশের বিষয়টা নিয়ে আসতে চাই। সেখানে এই সব ঘটনায়, গত পরশু দিনের ঘটনা, প্রথম আলোর ঘটনার কথা বলেন, অটোরিকশার আন্দোলনের কথা বলেন, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতার কথা বলেন, এই যে চট্টগ্রামে যে হিন্দুদের সাথে যেই একটা মারামারি অবস্থার কথা বলেন, পুলিশের আমরা কিছুটা সক্রিয় মনে হচ্ছিল পুলিশ, সেই জায়গায় পুলিশকে আবার নিষ্ক্রিয় দেখা গেল কেন, দেখা যাচ্ছে কেন? কি আমাকে বলছেন? আপনাকে বলছি। পুলিশকে নিষ্ক্রিয় কেন দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না। আমি আমার ধারণাটা বলি। দেখেন, এই যে ঘটনাটা হচ্ছে, যেমন আমি একটা স্টুডেন্টদের কথাই বলি, যে একটা কলেজে 2টা কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে আরেকটা কলেজে অ্যাটাক করলো। 12তলা ভবন কিন্তু কলেজটা দেখেছে কিনা আমি জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে। দেখতে অসাধারণ কলেজ, একটা কলেজ 12তলা উঁচু, অনেক বড় স্পেস নিয়ে আর কি। তো সেই কলেজটার একটা গ্লাস এখন নেই, অক্ষত। পুরো কলেজটা থেকে এমনকি লেখার যে কাগজ, এটাও মাথায় করে লোকে নিয়ে গেছে। গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি, সেই ঘটনাটা এখানে ঘটছে। কেন? কারা করলো? স্টুডেন্টরা করলো। কাদের করলো? আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো। খেয়াল করেন, এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না, কেউ কিন্তু ফ্যাসিবাদের দোসরও না। এই আন্দোলনের সময় 5ই আগস্টের যে আন্দোলন যেটা আমরা বলি, সেই আন্দোলনে 2 কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনটা করেছে। কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল? এখন পুলিশের ভূমিকা, 10,000 লোক আসছে, 8,000 লোকের 7,000 লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে। তো 10,000 লোকের একটা স্রোত আসতেছে, ওইটা থামানোর জন্য কজন পুলিশ দরকার? ঠিক আছে, তারপরে পুলিশ সামনে দাঁড়ালো, পুলিশ কি করতে পারবে? পুলিশ গুলি করবে, অমুক করবে, তমুক করবে। যদি কোনো পুলিশ মারা যায়, তার বিচার হবে? কোনো গ্যারান্টি আছে? কি হয়েছে গত এই আন্দোলনের পর? আমরা গত কয়েকদিনে কি দেখেছি, যে যদি এদের হাতে যদি কেউ মারা যায় থাকে, তার কোনো বিচার হবে না, এই ধরনের কথা তো বলা হয়েছে রে ভাই। হয়েছে তো? সেটা তো হয়ে গেছে, ওই 1 মাসের কথা। এইটা যে হবে, ওদের গ্যারান্টি কি? ওই পুলিশটা কি করে বুঝবে তার একজন সহকর্মী মারা গেছে, তার বিচার হয় না, আমারটা হবে? তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? তো এই সমস্ত বিষয়গুলো শোনেন, আইন ভাঙার একটা প্রবণতা এখন বিরাজ করছে। 5ই অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই সময় যেটা হয়েছে, এটা কিন্তু আইন ভাঙারই কাজ হয়েছে, সংবিধান ভঙ্গের কাজ হয়েছে, তাই না? কিন্তু তখন ওইটা যে কারণে বৈধ ছিল, আপনি যদি ওই অভ্যাসটা চালু রাখেন, আপনি থামাতে পারবেন, আপনি সোসাইটিকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ওই সংবিধানটা খারাপ, ওকে খারাপ, ওই আইনটা খারাপ, ওই আইনটা কালো আইন, ঠিক আছে, ওটাও মানতে রাজি। তো ওই আইনটা আপনি বাতিল করে দেন, ওই সংবিধানটাকে বাতিল করে দেন। যতক্ষণ পর্যন্ত বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত মানবেন। না মানলে কি হবে? না মানলে সবাই মানবে না, কারণ আপনিও মানেন না, আমিও মানি না। তাহলে কি হবে? যে গাইড জোরে পারবে সে জিতবে, আর যার গাইড জোর কম সে মার খাবে। এই তো হবে জিনিসটা। এখন এই আইন ভাঙা, সংবিধান লঙ্ঘন করার, এইটা কে শুরু করছে? এটা তো উপরের থেকে ভাই শুরু হয়েছে। উপদেষ্টাদের মাঝখান থেকে স্টার্ট হয়েছে। উপদেষ্টারা বলে সংবিধান মানি না। একটু আগে ওই সংবিধানের আওতায় সে শপথ নিয়ে আসছে, এবং শপথে বলছে এই সংবিধানকে সে সমুন্নত রাখবে।
বইলে শপথ নিয়েই বলে কি এটা আমি মানি না। তাহলে আপনি তো আইন ভাঙতেছেন প্রতিনিয়ত। তা আপনি যখন আইন ভাঙার উদাহরণ তৈরি করেন, তখন আপনি কিভাবে আশা করেন এই ছাত্ররাও আইন মান্য করে চলবে? চলছে না তো। টিচারদেরকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছে, প্রিন্সিপালকে ঘাড়ে ধরে বের করে দিচ্ছে। এই ধরনের ঘটনা দেখেননি আপনারা? দেখছেন তো? কোনো একটা বিচার হয়েছে বিচার তো হয় নাই তো। তা আপনি তো তাদেরকে সেই সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা এটা করতে পারো। এখন আপনি তাকে ছেড়ে দিলেন করতে পারো, আপনি তাকে কিন্তু বলেন নাই যে কোন পর্যন্ত করতে পারো। আপনি কিন্তু তাকে সীমারেখাটা বেঁধে দেন নাই। জি। এখন তারা মনে করছে আমি স্টুডেন্ট, আমি সব পারি, আমি হাসপাতাল ভাঙতে পারি, আমি ফেরার পথে সরোয়ার্দী হাসপাতালে অ্যাটাক করতে পারি, আবার সরোয়ার্দী হাসপাতাল সরোয়ার্দী কলেজে অ্যাটাক করতে পারি, কবি নজরুল অ্যাটাক করতে পারি। এখন তারা বলছে যে একটা কলেজে আমাদের দুটা কলেজে অ্যাটাক করলো, তাহলে আমরাও পাল্টা অ্যাটাক করতে পারি। কেউ তো বলে নাই। আচ্ছা, সানডে সুপার সানডে তারা কিন্তু ডিক্লেয়ার করছে আমরা সানডেতে যাবো, যে এটা ঘেরাও করে মারবো বলছে, কিন্তু ওপেন কেউ থামায় নাই কেন? কেউ ব্যবস্থা নেয় নাই কেন বলেন আপনি আমাকে? এরা আবার বলছে যে মেগা মানডে, তো মানডে ঘোষণা তারা দিল, কেউ থামালো না কেন? বলেন কেউ থামালো না কেন ভাই? আচ্ছা, আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বের দাবিদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা, তাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয়, অমুককে হুমকি দেয়, রাষ্ট্রপতিকে নামায় দেয়, দেয় না? তো ওনারা কেন ওখানে গেল না? ওনারা তো যাইতে পারতো, তো ওনারা তো ছাত্রদের নেতা, ওনারা যায় নাই কেন? যায় নাই এই কারণে ওনাদের কোনো নিয়ন্ত্রণ ওদের উপর আর নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু থাকা আসবো। সম্ভব না। আচ্ছা, ওই আমি এটা কথা বলে শেষ করি আপনাকে। সেই যে ছোটবেলায় অনেক দিন আগে 15-20 বছর আগে একটা মুভি দেখছিলাম, বুঝছেন? ওটা মধ্যে ডিপ জল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবে, বুঝছেন না? আমরা ওই সানডে মানডে আবার দেখলাম এতদিন পরে, ছাত্ররা সানডে মানডে ক্লোজ করতেছে। না, এই সানডে মানডে নিয়ে তো সবাই অস্বস্তিতে, টেনশনে এবং দুশ্চিন্তায় আর কি কি হইতে যাচ্ছে। জনাব নূর মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। এই যে পুলিশের যে অবস্থা, যেটা মাসুদ ভাইও বললেন, যে আমরা দেখলাম যে জনাব বাহারুল আলমকে পুলিশের আইজিপি এবং শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে রিসেন্টলি সরকার। নতুন যে ঘটনাগুলো আমরা দেখলাম, সেইখানে পুলিশকে, নিষ্ক্রিয় পুলিশকে, সেই যে নির্যাতনের শিকার পুলিশকে, সেই যে মানে ডিমোটিভেটেড পুলিশকে সক্রিয় করার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছিলাম। তারপরে ওনাদের নিয়োগের পর দেখলাম যে এই গত কয়েকটা দিনে এই ধরনের ঘটনা আরও সামনে আসলো, এবং আমরা ভেতর থেকেও একটু একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। সেখান থেকে বলা হচ্ছে যে পুলিশের ভেতরে আবার একটা অস্বস্তি তৈরি হলো, যে যারা অবসরপ্রাপ্ত তাদেরকে নতুন করে নিয়ে আসার পর তাদের মনোবলে আবার এক ধরনের ঘাটতি। আপনার কি কি মনে হচ্ছে, কেন এই অবস্থা তৈরি হচ্ছে? ধন্যবাদ। এখানে প্রথম যে প্রশ্নটা আসলো, যে ঘটনাগুলা আপনার গত কিছু দিনে হলো, এইখানে আমরা একটা কথা সবসময় বলতাম আইনের প্রয়োগের ক্ষেত্রে, আইনের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, যে সবসময় আমরা বলি ল ইজ মোর টু বি ওবেড দেন ইমপ্লিমেন্টেড। আইন মেনে চলার একটা সংস্কৃতির কথা প্রায় বলি। আমাদের এখন যে টোটাল সিচুয়েশন, পরিস্থিতি, এটা তো গত 3-4 মাসের যেটা হলো, এটা একটা অস্বাভাবিক একটা অবস্থা। এখানে পুলিশের উপর দিয়ে যে ধাক্কাটা গেল, এটা আমরা যদি ইতিহাস ঘাঁটি কোথাও, এবং আমাদের দেশের বাইরে পৃথিবীর কোথাও এই ধরনের কোনো ঘটনা কখনো হয়েছিল কিনা আমাদের জানা নেই। যে পুলিশকে আমরা বলতাম যে পুলিশের যে থানা, ফাঁড়ি, পুলিশের বিভিন্ন ইউনিট, ওইগুলো দরজা নাকি কখনো বন্ধ হয় না। এই প্রথম দেখলাম পুলিশের থানা, ফাঁড়ি দরজা বন্ধ হয়েছে। এই অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা সিদ্ধান্ত নিয়েছে, অনেক পদক্ষেপ নিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা হলো, এই যে মনোবল এবং জনবলে ধাক্কা, পুলিশের মনোবলও নষ্ট হয়েছে, জনবলেও ঘাটতি দেখা দিয়েছে। তো এইগুলাতে উঠে বের হওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এই ঘটনাগুলোর জন্য আমি প্রথমেই যেটা বলবো, যে পুলিশ কাজ করে কিন্তু আগাম কিছু ইনফরমেশনের উপর, যে একদিন পরে, 2 দিন পরে এই ধরনের বড় বড় ঘটনা ঘটবে। এগুলো আমাদের দেশে অনেকগুলো ইন্টেলিজেন্স এজেন্সি আছে,
তারা কিন্তু এগুলা আগের থেকে আগাম তথ্যগুলো সংগ্রহ করার পরে এগুলা যা ল এনফোর্সমেন্টে যাবে ওদেরকে সরবরাহ করে। এইভাবে পুলিশি অ্যারেঞ্জমেন্টটা হয়, পুলিশ ডেভেলপমেন্ট হয়। তো এইখানে এত বড় বড় ঘটনা ঘটলো, তো এখানে কোনো সংবাদ পেলো কি পেলো না এটা আমি ঠিক জানি না। পাওয়া দরকার ছিল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা বললেন, এই যে একটু আগে ভাই যেটা বললেন 10,000 মানুষকে ফেস করার জন্য তাদের যে মনোবল, যে ট্রমা, এটি কিন্তু এখন আমরা যতই বলি ট্রমাটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি। এখনো পুলিশ যদি একজন কোথাও ইনভেস্টিগেশনে কোনো ইনকোয়ারিতে যায়, একা যেতে চায় না। তাদের মধ্যে এই ভয় ভীতি, ভয়টা কি? এখানে একটা অপমান অপদস্থ হওয়ার ভয়, ফিজিক্যালি অ্যাসল্ট হওয়ার ভয়, এই ভয়টা কিন্তু এখনো কাটে নাই। আর এই ধরনের সিচুয়েশন ডিল করার জন্য পুলিশের কিছু পার্টিকুলার ড্রিল আছে। ড্রিলটা কি আমরা আগে সবসময় দেখতাম, আপনি এই ধরনের বড় মব, বড় ক্রাউড কিংবা সমাবেশ ডিসপার্স করার জন্য আগে ওই ড্রিলটা আপনি ফলো করতেন। ড্রিলটা কি? যেমন এখানে একটু অ্যানাউন্স করা, একটু মাইকে বলা, তারপরে এখানে লাঠি চার্জ করা, তারপর আপনি শটগান মারা, গ্যাস মারা, এগুলো কিন্তু ছিল। কিন্তু গত কয়েক বছরে আমরা দেখলাম যে এই যে ড্রিলগুলো ছিল, ড্রিলগুলো কিন্তু এখন আর হচ্ছে না। তো এখন যেটা, আর পরের প্রশ্নটা যেটা বললেন নতুন সেট আপের জন্য কিছু হলো কিনা, তো আমরা সবসময় যেটা সরকারি কর্মকর্তা যারা আছেন এবং সরকারের তরফ থেকে বারবারই বলা হয় যে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টা ডিসকারেজ করা হয়, এটা সবসময়। তো বিশেষ ক্ষেত্রে আমরা দেখি আবার সরকার সিদ্ধান্ত নেন চুক্তিভিত্তিক নিয়োগ দেন বিশেষ কারণে। তো এবারেও আমরা দেখলাম যে 2টা নিয়োগ হয়েছে। তো ঠিক আছে, এখন এই 2টা নিয়োগের জন্য এই ধরনের কিছু হলো, এটা আমার কিন্তু মনে হয় না। তবে এই নিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করা যেতে পারে যে কর্মকর্তা যারা আছে তাদের মানসিক অবস্থানটা কি, তারা কি এটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এটা কোনো রিপারকাশন হবে কিনা, এগুলো একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে আর কি। তবে আমার মনে হয় যে এই যেহেতু এই অস্বাভাবিক একটা সময়, এই সময়ে অনেক সিদ্ধান্তই নিতে হয় যেটা ওই বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মানব বা না মানব সরকারি সিদ্ধান্তগুলা অনেক সময় নিতে হয়। তবে এখানে যারা এফেক্টেড, গত 15 বছর 16 বছর অনেকে চাকরি করতে পারে নাই, ওএসডি ছিল, কোনো পদোন্নতি হয় নাই, আবার অনেকে চাকরিরত আছে, এই আবার অনেকে চাকরি থেকে রিটায়ার করেছে। যেমন এই 2জন যারা এসছে চুক্তিভিত্তিক, তারা 3-4 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন। আবার অনেকে আছে যে গত 10-12 বছর 14 বছর ওদের কোনো প্রমোশন হয় না, কোনো মতে ধুকে ধুকে টিকে আছে। এই যারা টিকে আছে তাদের মনে এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক আসতে পারে যে আমরা এত বছর 12-14 বছর আচ্ছা আমরা আচ্ছা কষ্ট আসবো করলাম, আবার এখন আমি প্রশ্নটা আপনার পাবো কাছে না। আসবো, আপনার কাছে আসবো আবার। আমরা যেটা উনি যেটা বলছিলেন যে এই ধরনের উদাহরণ আমরা আগে কোথাও দেখিনি। যে আপনি গণ অভ্যুত্থান তো আমরা ইসেও দেখলাম, শ্রীলঙ্কায় দেখলাম, সেখানেও দেখিনি। বাংলাদেশে যে হত্যাযোগ্য বা যে ভিকটিম হলো, ধরেন যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ ছিলেন তাদের নেতাকর্মীর চাইতে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে পুলিশকে। সেই পুলিশকে এখন পর্যন্ত অনবোর্ড করা যায়নি। এখন এইখানে অনেকগুলো বিষয় সামনে আসছে। পুলিশের মধ্যে যে শৃঙ্খলা, পুলিশের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ, পারস্পরিক ব্যাচের মধ্যেই দেখা যাচ্ছে সমস্যা। এখানে কেউ কাউকে ট্রাস্ট করতে পারছে না। আপনি পুলিশদের নিয়ে অনেক কাজ করেছেন, যেন হাফিজুর রহমান কাজল, আপনি যদি আপনার অভিজ্ঞতা বলেন যে কেন তাদেরকে আবার একটু পিছিয়ে পড়া মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমার যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা। এখন আপনার মানে পুলিশ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আপনাকে একটা বিষয়, মানে দুটো বিষয় বুঝতে হবে যে এটা আমাদের দেশে যে পুলিশিং চলছে এটা কলোনিয়াল পুলিশিং। কলোনিয়াল পুলিশিং থেকে আপনার ডেমোক্রেটিক পুলিশিংটা হয় নাই। হ্যাঁ, সেটা আবার অনেক ইতিহাস, সেটা এখানে ব্যাখ্যা করা যাবে না। আরেকটা হচ্ছে যে পুলিশ মানে ওই একসময় যে ফোর্স ছিল, এটা পৃথিবীর গণতান্ত্রিক সভ্য দেশে এখন সার্ভিস। এইটা পুলিশ বলে সার্ভিস, কিন্তু আসলে মানে আপনি যদি তাদের বাস্তব কর্মকাণ্ড বিশ্লেষণ করেন তাহলে এটাকে আসলে সার্ভিস বলা যাবে না। হ্যাঁ, এখন ইনস্পাইট অফ দ্যাট যে আমাদের কলোনিয়াল পুলিশ এটা ডেমোক্রেটিক পুলিশিং হয় নাই, এটা ফোর্স থেকে সার্ভিস হয় নাই, ইনস্পাইট অফ দ্যাট যে পুলিশের নানা সীমাবদ্ধতা সমালোচনা সত্ত্বেও আমাদের যে পুলিশ সেটা যে কতটা
সার্ভিস দিতে পারে, মানে কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার সামাল দিতে পারে, সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি। আপনি দেখেন যে আমি যে সমালোচনাগুলো করলাম, ইন স্পাইট অফ দ্যাট আমার বাংলাদেশে এখন যে পুলিশের কাঠামো, আপনি দেখবেন যে পুলিশ খুবই স্পেশালাইজড। আপনি দেখবেন থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, ওয়াটার পুলিশ, রেলওয়ে পুলিশ, দাঙ্গা পুলিশ, পুলিশ ট্রেনিং স্কুল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হ্যাঁ, তারপরে আপনার 3টা পুলিশের গোয়েন্দা সংস্থা, সিআইডি, ডিবি, এসবি। তো এরা যদি কাজ করে তাহলে কিন্তু ওই যে আমাদের একজন আলোচক যেরকম বললেন যে এই সোর্স থাকে, তার গোয়েন্দা সংস্থা থাকে, তাদের কাছে তথ্য থাকে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটার উপর কিন্তু তারা কাজ করেন। কিন্তু এখন পুলিশ কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আপনি কয়েকশো পুলিশকে হত্যা করা হয়েছে, আপনি 400 থানা লুট করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় থানা লুট করা হয়নি এবং সেখানে কয়েক হাজার অস্ত্র লুট করা হয়েছে, 80% বোধহয় সেটা রিকভার করা গেছে। এখন আপনার থানাতে যে মানে থানা লুট করা এবং সেখানে যে মামলার নথিপত্র নষ্ট করা, আপনি অনেক মামলা কিন্তু আর দাঁড়াবে না, হ্যাঁ। এবং আপনার ওই ইয়েতে আপনার একটা কারাগার ভেঙে যে জঙ্গিরা বেরোয় গেল, হ্যাঁ, ওইটাও কিন্তু আমরা খুব একটা ফলো আপ জানি না। এখন হয়েছে যে এই বিষয়ে কোনো মামলা কিন্তু হয়নি, হ্যাঁ, যে আপনি থানা লুট হলো, পুলিশ হত্যা হলো, তারপরে আপনার অস্ত্র লুট হলো। এখন এই মানে যেটা হয়েছে যে গত 10 বছরে আমার কাছে মনে হয় যে পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, তাতে করে পুলিশের সাথে জনগণের একটা গ্যাপ হয়েছে, হ্যাঁ। এবং এটা মানে এমন একটা বিষয় আমাদের এখানে আমি প্রায় বলি যে আমাদের এখানে পুলিশের রাজনৈতিক ব্যবহার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আমরা বলি জাতীয়তাবাদী পুলিশ দল, আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বলি আওয়ামী পুলিশ লীগ। মানে বিষয়টা মানে ইন স্পাইট অফ লিমিটেশনস মানে এতটা রাজনৈতিকভাবে ব্যবহার হয় এবং সেইটার জন্য জনগণ, ছাত্র, এদের সাথে পুলিশের এমন একটা গ্যাপ হয়ে গেছে যে পুলিশকে টার্গেট করা হয়েছে। এখন আমার কথাটা হচ্ছে যে পুলিশ যে কাজগুলো করেছে, আপনি যদি মানে সেইটাকে আপনি তাদের হত্যা করলেন কেন? পুলিশ মানে কোনো মানুষকেই তো বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায় না, আর পুলিশ তো যাই না। আপনি যারা বলছেন যে মানে পুলিশের ভিতরে সবাই যে দোষী ছিল সেটাও না, হ্যাঁ, ওইখানেই যারা এখন আপনি তাদেরকে চিহ্নিত করে বিচার করতেন। যাদের সাথে ধরেন কথা হয় তাদের মানে আক্ষেপটা ওই জায়গায় যে এটা খুব চিহ্নিত এবং পরীক্ষিত ছিল তারা, তাদেরকে তৈরি করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। তো তাদের কারণে সব পুরো ডিপার্টমেন্টকে কেন আপনি কলুষিত করছেন এবং নিষ্ক্রিয় করে রাখছেন? আপনি কি পুলিশ ছাড়া পারবেন? তো সেই জায়গাটায় আসলে কাজ কোন জায়গাটায় হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করা আছে। আবার উদ্বিগ্ন তারা এই কারণেও, এটাও শোনা যাচ্ছে, গত কয়েকদিন ধরে শুনছিলাম আমরা যে পুলিশের ট্রাফিকে নাকি সেখানে আর্মিদের বা বিজিবিকে ব্যবহার করা হতে পারে, এই ধরনের টাচও তাদের কাছে আছে। তো এটা নিয়ে আরও কিছু প্রশ্ন আছে। আমরা ছোট্ট একটি বিরতির পর দর্শকের আলোচনা আবার ফিরব। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, পুলিশের এই পরিস্থিতি, পুলিশ আবার মনোবল কেন হারালো, সেই বিষয়টি নিয়ে একই সাথে আজকের পরিস্থিতিটাও আমি একটু যুক্ত করতে চাই। আজকে আমি একটু আগেই সংবাদ মাধ্যমে আমরা দেখছিলাম যে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের পর বিশৃঙ্খলার পেছনে দেশের ভেতরে বাইরে ইন্ধন থাকতে পারে, স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। আমি আপনাকে বলবো জনাব মাসুদ কামাল, কি এই যে এতগুলো মানে আজকে এই যে একটা পরিস্থিতি এবং বিশৃঙ্খল পরিস্থিতি, এবং সবাই, আমার মনে হয় সারা দেশের মানুষের টেনশনে যে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটা ভালো দিকে যাচ্ছে না। এখানে কয়েকটা জিনিস আছে, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ভারতের ভূমিকা নানাভাবে, মানে কোনোভাবে আপনি বলতে পারবেন না যে আমাদের অনুকূলে আছে। মুখে তারা আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক রাখতেছে, স্বীকৃতি দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ওদের আচার আচরণ আমাদের প্রতি খুব মানে আন্তরিক এরকম মনে করার কোনো মানে দৃশ্যমান কোনো উদাহরণ নাই, দৃশ্যমান কোনো নমুনা আমরা কিন্তু দেখি না। দেখেন আপনি ভিসাই দিচ্ছে না তো কাউকে, আপনি দেখেন কোনো আপনার মানে ট্যুরিস্ট ভিসা কিন্তু কেউ পাচ্ছে না। তো এগুলো তো আছেই। একটু আগে আমাদের ওখানকার প্রতিনিধির সাথে কথা যখন আমাদের নিউজে, তখন সে বলছে যে কালকে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করবে, তারপরে তাদের বাংলাদেশে কোনো জিনিসপত্র ঢুকতে দিবে না, এই ধরনের বিভিন্ন পদক্ষেপ। এগুলো তো পাবলিক অপিনিয়ন, ওটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমার কথা হলো কি, যে এটা হলো সরকারিভাবে তারা যেটা করছে, এটা এখানে একটা। তো এই বিষয়টা কি আমাদের গভর্নমেন্ট জানে না? জানে তো। আচ্ছা, আমরা কি ভারতের সঙ্গে
মানে এই বৈরী সম্পর্ক রাখলে আমাদের জন্য খুব লাভ, আমি কিন্তু মনে করি না ভাই। যে যা মনে করে করুক, অনেকে আছে কিন্তু উত্তেজনা ছড়ানোর জন্য বসে আছে, কিন্তু আমি মনে করি আমাদের জন্য লাভ না। আমরা তো আমাদের অনেক কিছু তো ওদের কাছ থেকে আসে এবং আসতেই হবে, আমরা এটা অন্য জায়গাতে আনতে পারবো না। অন্য জায়গাতে আনলে আমাদের মানে পরিবহন কষ্ট অনেক বেড়ে যাবে, কিন্তু ওদের কাছ থেকে আমাদের আনতে হবে। তো সেক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে আমি ঝামেলা কেন লিখে রাখবো? এই অবস্থায়, এই যখন বাস্তবতা, তখন আমরা কিন্তু এই চিন্ময় দাসকে গ্রেফতার করলাম কেন? আপনি আমাকে এই কথাটা জবাব দেন ভাই। এটা গ্রেফতার করার মাধ্যমে আমি কি অর্জন করলাম? ওনার বিরুদ্ধে যে মামলাটা আছে সেটা কি এইভাবে গ্রেফতার করার জন্য খুব প্রয়োজনীয় মামলা ছিল? যদি হয়ে থাকে তো এতদিন পরে কেন? এই মামলা দিয়েছে অক্টোবর মাসে, তো এতদিনে কেন, এখন কেন? সেই মামলায় তাকে অ্যারেস্ট করলেন। এটা আমি মনে করি এক ধরনের উস্কানি দেওয়ার। এই সিদ্ধান্তটা যে সরকারের কার কাছ থেকে আসছে আমার মনে হয় না খুব মানে আপনি ধীর স্থির কেউ এই সিদ্ধান্তটা দিয়েছে, ওনাকে অ্যারেস্ট করার এই সিদ্ধান্তটা। এখন তারপরে কি হলো? এখন ওখানে একটা হইচই বাদল, আজকে দেখলাম তো কি গণ্ডগোল হলো। একজন আইনজীবী মারা গেলেন, সেই আইনজীবীটাকে, সে কিন্তু পিপি, কিন্তু সরকার পক্ষের আইনজীবী। তার মানে কি সে চিন্ময় দাসের বিপক্ষে ছিল? তাই তো ছিল। তাহলে তাকে মারলো কে? যেই মারুক, কারণ এই মৃত্যুটাকে কিন্তু এক একজন যার যার পলিটিক্স অনুযায়ী এটাকে ইস্যু করবে। এই ইস্যু করলে পরে এর রেজাল্টে কি হবে? খুব ভালো কিছু হবে? হবে না তো। তো এটা আমরা কেন ইনভাইট করতেছি? এটা এখন আপনি বলেন যে ইন্ডিয়া কেন এমন করে, ইন্ডিয়া এটা করা ঠিক কিনা? হ্যাঁ, ইন্ডিয়া এটা ঠিক না ধরলাম, কিন্তু তারা তো করতেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি ইন্ডিয়ার ব্যাপারটা। আমাদের এখানে হিন্দুদের নিয়ে ইন্ডিয়ার কিন্তু উদ্বেগের শেষ নাই। বাট আমার কোশ্চেন হলো, ইন্ডিয়া কি একটা হিন্দু রাষ্ট্র? ইন্ডিয়া তো হিন্দু রাষ্ট্র না, এটা তো একটা সেকুলার কান্ট্রি, ঠিক কিনা? তাহলে আপনি আমাকে বলেন, পুরো জুলাই মাস এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত এই 36 দিনে আমাদের দেশে যে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে, নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, ছোট একটা শিশুও পর্যন্ত রক্ষা পায় নাই, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, এই ঘটনা নিয়ে আপনি ইন্ডিয়াকে উদ্বেগ প্রকাশ করতে দেখছেন? দেখেন না তো। ওরা মানুষ না যেগুলো মারা গেছিল? একটা সেকুলার কান্ট্রি যদি বলে যে ঠিক, তখন তারা কি বলছে? এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখন যেটা হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না। আবার উল্টাভাবে বলেন আপনি, কাশ্মীরে তারা 2 বছর আগে যে কাজগুলি করছিল, বাংলাদেশে কোনো বিবৃতি দেওয়া হয়েছিল? আমরা কি বলেছিলাম যে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে? বলছিলাম আমরা? বলি নাই তো। তাহলে পরিমিতি বোধটা তো তারা শিখতে পারতো আমাদের কাছ থেকে। তো এখন এখানে মানে এই গত আপনার দুর্গাপূজার সময়, আমি তো মনে করি গত 10 বছরের মধ্যে এইবারের দুর্গাপূজার মধ্যে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা কখনো হয় নাই। তাদের এটা টেনশনের শেষ নাই। আমাদের এখানে নাকি দলবদ্ধভাবে হিন্দুদের উপর অ্যাটাক করা হচ্ছে। কই হলো ভাই? আমি তো লোকালে একটা পত্রিকাতে এই খবরটা পাইলাম না। কোথায় হয়েছে? তারা যখন বলে, দু একটা এক্সাম্পল দিচ্ছেন, তারা আচরণ করতেছে এই কারণে যে আমাদের এখানে বিশাল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আগের গভর্নমেন্ট ফিরে আসলে সেটা সব ঠিক হয়ে যাবে। বিষয়টা সেরকম না। মানে ওনাদের এই আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে তারা একবার এক এক রকম আচরণ করতেছে। এটা কোনো লজিক্যাল আচরণ না। আচ্ছা, আমি একটু ইয়ের কাছ থেকে শুনি, জনাব শেখ হাফিজুর রহমান কার্জন, যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন যে এইখানে বলা হচ্ছে যে ফাঁদে পা না দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনরা তারাও অনুরোধ জানাচ্ছে। সবাই বলছে যে ফাঁদ পাতা হচ্ছে, এই ফাঁদটা আসলে কি, কারা পাচ্ছে? আমি আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ তাদের কথাটা কখনো কখনো একটু শোনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, বাট ইন টার্মস অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড ম্যাচিউরিটি আমার কাছে এটা মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। মানে বৈষম্য বিরোধী ছাত্র না, তাদের কথা বাদ দেন, অনেকেই এটা নিয়েই লিখছে, এইভাবেই লিখছে, বড় বড় নেতারাও এটা নিয়ে ফেসবুকে লিখছেন যে আমি যেটা মনে করি যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের মানে 5ই আগস্টের পরে তো অবশ্যই তারও 2-3 বছর আগে থেকে বাংলাদেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এবং আমরা যদি এটা বুঝতে চাই, বাংলাদেশের এই বিষয়টা জিও পলিটিক্স ছাড়া আপনি বুঝবেন না। কারণ আমরা জানি যে দীর্ঘদিন মানে বেশ কয়েক বছর আগে আপনার ইউএসএতে বার্মা অ্যাক্ট পাশ করেছে, এবং আপনি দেখবেন যে মিয়ানমারে এই যে এত বড় একটা জান্তা সরকার, আমরা বছরের পর বছর, দশকের পর দশক দেখেছি যে মানে তাদের যে সামরিক জান্তা তারা
শাসন কার্য চালিয়ে যাচ্ছে, তাদের উপর নানা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তো তাদের কেউ কিছু করতে পারে না। কিন্তু গত এই 1-1.5-2 বছরের যে গৃহযুদ্ধ, এখন কিন্তু জান্তা সরকার একদম নাস্তানাবুদ। এখন আপনি দেখবেন যে আমাদের এইখানে একটা আলোচনা, কিন্তু এই আলোচনাটা আমরা আগে একটু একটু শুনতাম, কিন্তু এই আলোচনাটা কিন্তু এখন খুব প্রমিনেন্ট একটা ডিসকাশন, যে আপনার মিয়ানমারের যে কুকি চীন, তারপরে ভারতের নাগাল্যান্ড, মিজোরাম এবং বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম, তারপর কক্সবাজার, এইটা নিয়ে একটা ক্রিশ্চিয়ান স্টেট হবে। এবং আরেকটা কথা ইদানিং খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে এই এলাকাটা মানে বাংলাদেশ, তারপরে এই যে যে এলাকাগুলো বললাম, এইটা নিয়ে আপনার মানে বিগ পলিটিক্যাল পাওয়ার এবং গ্লোবাল পাওয়ার, তারা নিউ ম্যাপ হ্যাজ বিন ড্রন। হ্যাঁ, এবং সেইটা নিয়ে আপনার এখানে বুঝতে হবে যে ইতিমধ্যে আপনার বঙ্গোপসাগর, তারপরে সেন্ট মার্টিন, এইটা ভূরাজনৈতিকভাবে এতটা কৌশলগত যে এইখানে কিন্তু কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা হি হ্যাজ কারেক্টলি পয়েন্টেড আউট যে বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের তার নিজস্ব স্টেক আছে কিংবা স্বার্থ আছে, আবার ভারতের নিজস্ব স্বার্থ আছে, চীনের নিজস্ব স্বার্থ আছে, আবার এই বাংলাদেশের যে চট্টগ্রাম সমুদ্র বন্দর, এটা নিয়ে জাপান, তারপর অস্ট্রেলিয়া, তাদেরও কিন্তু কিছু স্বার্থ আছে। এখন বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ভারত বাংলাদেশে এমন একটা সরকার চাইবে যেটা ভারত বান্ধব, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা সরকার বাংলাদেশে চাইবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বান্ধব, চীন এমন একটা সরকার চাইবে যেটা চীন বান্ধব। এবং এখন এইখানে আপনি দেখবেন যে এই টানাপোড়েনের কারণে শ্রীলঙ্কার ঘটনা দেখেন, এই টানাপোড়েনের কারণে ভুটানের সম্প্রতি হচ্ছে, নেপাল এবং আপনার মালদ্বীপ, এই টানাপোড়েনের কারণে। এবং এইটা কিন্তু আপনাকে খুব মানে আমি যতটুকু ইনফরমেশন পাই কিংবা বুঝতে পারি, এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের মতো করে ভারত চাইবে, চীনের মতো করে চীন চাইবে, আমেরিকার মতো আমেরিকা চাইবে, কিন্তু বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশার জায়গা, এই যে যে এত রক্ত, এত প্রাণ, এত মানুষের স্যাক্রিফাইস, তার বিনিময়ে ধরেন এই ধরনের একটা অর্জন আসলে নতুন বাংলাদেশের একটা রকম সংস্কারের কথা বলা হচ্ছিল, সেই জায়গায় এই শঙ্কাটাও ছিল যে এই বাংলাদেশকে আপনার স্থির থাকতে দেয়া হবে না, যেহেতু আমাদের পাশের দেশ তারা যেহেতু এই জিনিসটাকে এইভাবে নেয় যে এটা আসলে তাদের পরাজয়, এটা আপনারাই আলোচনায় বলেছেন। তো সেই জায়গাটায় এই স্থিতিশীলতা আসবে কিভাবে তাহলে, এবং সেই অনুযায়ী যারা এখন দায়িত্বশীল সরকারে তারা কেন অ্যাক্ট করতে পারছে না? এখন ধরেন যে এইটার পেছনে অনেকগুলো কারণ আছে, এবং আমি যেটা মনে করি যে আপনি যে আশা আকাঙ্ক্ষার কথা বললেন সেটা খুবই বাস্তব। কিন্তু আপনি যদি মাইক্রো লেন্স দিয়ে দেখেন যে বাংলাদেশ, তিউনিসিয়া, মিশর, অনেক জায়গায় কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, নতুন আশাই হয়েছে, কিন্তু আপনি যদি ম্যাক্রো একটা লেন্স দিয়ে দেখেন তাহলে পরে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এগুলো কোনো বিষয়ই না। সে যদি মনে করে যে সাদ্দাম হোসেনকে সে শেষ করে দিবে, তাহলে পরে আপনার 3000 বছরের 4000 বছরের একটা সভ্যতা সে তছনছ করে দিবে। সে যদি মনে করে যে আফগানিস্তানকে সে তছনছ করে দিবে, সে যদি মনে করে লিবিয়াকে তছনছ করে দিবে, এটা তার জন্য কোনো বিষয় না। কারণ তার যে মিলিটারি পাওয়ার, তার যে বৈশ্বিক নেটওয়ার্ক, মানে ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ ডিপ্লোম্যাটিক পাওয়ার, প্রত্যেকটা কিছু আপনাকে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য আমি একজন মানে সচেতন মানুষ হিসেবে যেটা মনে করি যে আমাদের অবস্থানটা খুবই নাজুক একটা অবস্থা। কারণ এইখানে আপনার গণতন্ত্রটা ভঙ্গুর, এখানে আপনার প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল। কারণ আপনার ইলেকশন কমিশনের কথা বলেন, অ্যান্টি কারাপশন কমিশন বলেন, স্থানীয় সরকার বলেন, সংসদ বলেন, প্রত্যেকটা জায়গা খুব ভঙ্গুর। হ্যাঁ, এটা আমরা যে পাওয়ারে থাকে সে তার নিজস্ব ন্যারেটিভ তৈরি করে ক্ষমতা দিয়ে তারা এটা তৈরি করে। এখন বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গেলে আমার কাছে যেটা মনে হয় যে ইন স্পাইট অফ মেনি ক্রিটিসিজম এবং লিমিটেশনস, আওয়ামী লীগ এবং বিএনপি এদের একটা কনসেনসাস দরকার। কারণ এখনও আওয়ামী লীগ বিএনপি তারা কিন্তু বাংলাদেশের 80-85% লোককে রিপ্রেজেন্ট করে। আপনি দেখবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দেবে কিনা সেই আলোচনাটা তারা কিন্তু বিজেপি করে নাই, সর্বদলীয় মিটিংয়ে হয়েছে। সুতরাং বাংলাদেশের যে সমস্ত আপনার আওয়ামী লীগ বিএনপির ভিতরে নানা রকম মতভিন্নতা থাকবে, কিন্তু আপনার ন্যাশনাল ইন্টারেস্টে এই দুটো দল যদি একসাথে না হয়, তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং আরও বিগ পাওয়ার তারা কিন্তু তাদের মতো করে সুবিধা নিতেই থাকবে। আচ্ছা, আমি একটু আসতে চাই জনাব নূর মোহাম্মদ আপনার কাছে। এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এইটার যে যাদের উপর আস্থার জায়গা বাংলাদেশের মানুষের, সেটা থাকার কথা ছিল পুলিশের। সেই পুলিশকে নিয়ে ধরেন এখন যত কথাবার্তা হচ্ছে যে এই পুলিশের পদবি নিয়ে অনেক রকমের ঝামেলার কথা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের এই যে মনোবল হারানোর কথা আপনি নিজে বললেন যে সেই জিনিসটা এখনো ফিরে নাই। ডিপার্টমেন্টের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সহকর্মী
বা ব্যাচমেটদের প্রতি যে পারস্পরিক যে সম্পর্ক, সেই জায়গাটাও এটা সবার মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের দূরত্ব। তা আপনি একটু এটাও বলবেন যে এই যে একটু আগে যেটি বলছিলাম ব্রেকে যাওয়ার আগে, যে পুলিশ ইনফ্যাক্ট ট্রাফিকটাও তারা নিয়ন্ত্রণ করতে পারছে না বলে হয়তো আর্মি থেকে বা বিজিবি থেকে এখানে ডিপ্লয় করা হতে পারে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? তাহলে কি পুলিশের ফেরত আনা সম্ভব, পুলিশের শৃঙ্খলা ফেরত আনা সম্ভব? থ্যাংক ইউ। পুলিশ নিয়ে তো কথাবার্তা সবসময় হয়, আর পুলিশ নিয়ে কথাবার্তার মধ্যে নেগেটিভ কথাবার্তাই, নেতিবাচক কথাবার্তা হয়। যে আমরা যখন পুলিশে দেখি, আমরা নিজেরাও যখন পুলিশে জয়েন করেছি, একটা স্টিগমা যে পুলিশ খারাপ, পুলিশ কাজ করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে, এই নানা রকমের কথাবার্তা, সব নেগেটিভিটি। তো এই স্টিগমাটা নিয়েই কিন্তু পুলিশে জয়েন করে, এবং রিটায়ারমেন্টের সময় স্টিগমাটা থাকেই যে খারাপ। তো এর মধ্যে এই যে পুলিশের স্টিগমাটা বাদ দিবেন, এখান থেকে যে বের হবেন, বের হওয়ার জন্য চেষ্টাটা কে করবে? এটা তো রাষ্ট্র করবে, সরকার করবে। তা আমরা এই পর্যন্ত সেই স্বাধীনতার 53 বছরে প্রত্যেকটা গভর্নমেন্টই আসছে এবং বলছে পুলিশকে ঢেলে সাজাচ্ছে, পুলিশের মডার্নাইজেশন হচ্ছে। এখান থেকে কথাবার্তা আমরা খালি শুনেই গেলাম, কিন্তু বাস্তবিক অর্থে পুলিশকে ভালো করার জন্য, একটা প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য যেটা করা দরকার, এটা কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি। যে বিভিন্ন সময় পুলিশের সংস্কারের কথা হয়, কিন্তু এই কথার মধ্যে বাস্তব ক্ষেত্রে গেলে আর এটা হয় না। এখন যে অবস্থাটা, এটা তো একটা, আমি আগেও যেটা বললাম, এই অবস্থা কখনো ছিল না, একটা অস্বাভাবিক অবস্থা। এখানে মনোবল আপনি ফিরে আনবেন কিভাবে? এটা কি পুলিশ নিজে ইচ্ছে করলে তার মনোবল ফিরে আনতে পারবে? সবাইকে মিলে তো চেষ্টাটা করতে হবে। তা আমি পুলিশের যেটা বলবো, যে পুলিশের কাজগুলা আমরা যদি মোটা দাগে বলি, একই তো, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, এবং পুলিশ জয়েন করার পর থেকে এই কাজগুলো করতে 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 একটা সময় রিটায়ারমেন্টে যায়। তো এইবার যেটা হলো, এই মনোবলটা, ওই ট্রমাটা কাটিয়ে ওঠার জন্য সবাইকেই চেষ্টাটা করতে হবে। যেমন আমি বলি যে থানাতে যারা কাজ করবেন, তারা থানা এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, এখানে যারা আপনার জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের কিনে বসবেন, কথা বলবেন, কি করা দরকার, কি কি সাপোর্ট দরকার আইন শৃঙ্খলা, অপরাধ দমন নিয়ন্ত্রণে, বা পুলিশ কি করবে, কিংবা পুলিশকে তারা কিভাবে সাহায্য করবে, সহযোগিতা দিবে। এইগুলা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু তাদের মনে একটা সাহস এবং মনোবল ফিরে আসতে পারে। এবং এইটা তো মাত্র ওই 3 মাসের 3 মান্থস প্লাস। এটা এত বড় একটা ধাক্কার পর একটু আমার মনে হয় একটু সময় লাগছে, একটু আরো হয়তো কিছুদিন পরে পুরোপুরি ওরা ফুল স্পিডে ওরা ওদের কাজগুলো করতে পারবে। আর যেটা বললেন যে ট্রাফিকের ক্ষেত্রে বাইরে লুকানো, এগুলো তো একটা বিতর্কিত কিছু বিষয় থাকতেই পারে, থাকবেই। যে এখন আমি মনে করি আমার ডিপার্টমেন্ট, এখানে আমি কাজ করব, আমি তো এখানে কাজ করতে পারছি, কিন্তু এটা এই পার্টিকুলার এই বিশেষ সময়ের জন্য আমি একটু ডিস্টার্বড হয়েছি। এখন এখানে বাইরের মানুষজন, বাইরের কেউ যদি এখানে আসে, তাইলে এইখানে ওদের মনোবলে একটু তো ধাক্কা লাগতেই পারে, এটা লাগবে, এটা স্বাভাবিক। এটা আগে যেহেতু যেটা বললেন, এখানে বাইরে থেকে অন্য বাহিনী থেকে যে লোকজন নিয়ে আসে, যেহেতু এটা আগে কখনো ওইভাবে হয় নাই, সিনিয়র লেভেলে কিছু বা এন্ট্রি হয়েছে বিভিন্ন সময়, এইটা নিয়ে কথা হতে পারে। তারপরে মানে এখানে পুলিশ হায়ার আপ যারা আছে, এখানে কর্মকর্তা যারা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে যদি মনে হয় যে পার্টিকুলার কিছু সময়ের জন্য 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর যদি সবাই এগ্রি করে, তাইলে এই সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে আর কি। আর নয়তো এই ধরনের একটা সিদ্ধান্ত নিলে এখানে যদি একটা নিজেদের মধ্যে একটা এক ধরনের বিরূপ একটা মনোভাব থাকে, তাইলে বিরূপ মনোভাব নিয়ে তারা বাইরে থেকে এসেও কাজ করতে পারবে না, আবার ভিতরে যারা আছেন তারা কমফোর্টেবল ফিল করবে না। তা আমার মনে হয় এই সিদ্ধান্তগুলা, নতুন সিদ্ধান্তগুলা একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, জনাব মাসুদ কামাল, আপনি যদি এই বিষয়টা নিয়ে, এই যে পুলিশকে সক্রিয় করার বিষয়ে, এই যে একটা জিনিস, যেমন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও বারবার বলছেন যে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে, গত কয়দিন ধরেই তিনি বলছেন যে তারা এটা মোকাবেলাও করা হবে।
এবং আজকে আবার সবার সুর একই রকম, প্রায় সবার সুর বলতে তাদেরও সুর, উপদেষ্টাদের সুর, রাজনৈতিক দলের সুর, সবাইকে শান্ত থাকার জন্য সবাই আহ্বান জানাচ্ছে। কিন্তু এই অস্থিতিশীল করার যে চেষ্টা করা হচ্ছে, এই চেষ্টাটা কারা করছে, কিভাবে করছে? আচ্ছা, আপনি আমাকে বলেন, চেষ্টাটা করা হবে না এটা কি তারা ভেবেছিল? আপনারা 15 বছর এদেশের উপর চেপে থাকা একটা, আমি যদি স্বৈরাচারী সরকারই বলি, একটা স্বৈরাচারী সরকারকে আপনি সরিয়ে দিয়ে দায়িত্ব তাদেরকে সরিয়ে দিয়েছেন। তাদের এতদিনে আরাম, আয়ের সুবিধা, সুযোগ সুবিধা সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। তো ধারাবাহিকভাবে আরও চলতো। তো তারা হঠাৎ করে সবাই ভালো হয়ে গেল এবং তারা সবাই চাচ্ছে ইউনূস সরকার জিন্দাবাদ। এটা হয়, এবং এটা যারা ভাবেন তারা কেন ভাবেন এটা নিয়ে আমি খুব আশ্চর্য হই। নাহিদ সাহেবরা কেন ভাবেন যে কেউ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না? ষড়যন্ত্র তো তাদের ঘরে হচ্ছে। ওনারা যেখানে বসে অফিস করেন ওইখানে নাই। ওনাদের সঙ্গে যারা প্রশাসনের যে লোকগুলি আছে, এই লোকগুলি তো আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ব্যক্তি। তো সেই লোকগুলি কি তাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে না? ষড়যন্ত্র হচ্ছে, এবং এটা জেনে বুঝেই তো ওনারা দায়িত্ব নিয়েছেন। ভাই, আপনি 15 বছরের একটা সরকারকে সরিয়ে আপনি আসছেন, মাথাগুলি সরিয়েছেন, তো নিচেরগুলি আছে না, সবাই তো আছে। তো ওখান থেকে তো তাদের যারা সুবিধাভোগী ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশা তারা কিন্তু আছে। তো তারা কেউ আপনাকে, সবাই আপনাকে ভালোবেসে বুকে জড়াই ধরবে, এটা আপনি ভাবেন কিভাবে? এবং এটা যখন উনি বলেন, এই বলার মানে হলো উনি একটা অজুহাত দিচ্ছেন, এটা খোঁড়া অজুহাত। এই কথা শোনার জন্য তো আপনাকে আমার এখানে বসাই নাই ভাই। আপনাকে বসানো হয়েছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন, এই জন্য। কিন্তু অজুহাত দিচ্ছেন কেন? অজুহাত কোনো অর্থহীন, অজুহাত কিন্তু খুবই অর্থহীন। এটা কোনো দরকার। উনি শেষে যেটা বলেছেন যে জনগণকে কাছে সাহায্য দিচ্ছেন, এটা ভালো। এই সাহায্য চাওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে জনগণের সাহায্য ছাড়া হবে না। এটা উত্তম, কিন্তু এটা কতটুকু কার্যকর এটা আমি জানি না। নিয়ত ভালো, কিন্তু এটা কার্যকর কিনা আমি বলতে পারবো না কিন্তু। আর পুলিশের যে মোটিভেশনের যে কথা বললেন যে পুলিশের মনোবল ভেঙে গেছে, আচ্ছা পুলিশের মনোবলটা ভাঙছে কবে? ধরেন 5 তারিখে, আগের থেকে ভাঙতেছিল, কিন্তু ওই সরকারকে তারা বলতে পারে নাই যে এই কাজগুলো আমাদের করার ইচ্ছা নাই, বলার তার সুযোগ ছিল না ভাই। তাহলে সে তো জানতো এই সরকারে থাকবে, তাহলে যদি বলে তার যারা বলবেন তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখন 5 তারিখ থেকে তাদের 5 তারিখের পর থেকে তাদের মনোবল ভাঙা, ঠিক আছে। আচ্ছা, এই ভাঙা মনোবল জোড়া লাগানোর জন্য আপনি একটা উদ্যোগ দেখান তো ভাই, নেওয়া হয়েছে দেখান, একটা সিঙ্গেল একটা উদ্যোগ আপনি দেখান, যে উদ্যোগটা দেখে আপনার মনে হয় যে এইটা দেখে পুলিশের মনোবল আবার চাঙ্গা হয়ে যাওয়া উচিত। কোনটা? না, ডক্টর ইউনূস নিজে কথা বলেছেন কিন্তু পুলিশদের সাথে। কি বলেছেন উনি যে কোথায় কি আউটকাম, আমি 11 দফা যখন পুলিশ জানায় তখন কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে। আবার পুলিশের পক্ষ থেকেও যারা বঞ্চিত ছিলেন তাদেরকে আবার নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যারা সুবিধাভোগী এবং চিহ্নিত ছিল তাদেরকে বিভাগীয় মামলা আমরা যতটুকু দেখেছি এই সময়ের মধ্যে পুলিশকে কতিপয় ধমক দেওয়া হয়েছে, না আসলে কিন্তু এটা করব, যারা না আসবে তারা জঙ্গি হয়ে যাবে বলা হয়েছে। এটা যারা না আসবে, যারা না জয়েন করবে তাদেরকে জঙ্গি হিসাবে করা হবে, এই ধমকটা দেওয়া হয়েছে, যে এটাকে গায়ে লাগছে। সাখাওয়াত সাহেব কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তাকে সরাই দেওয়া হয়েছে। ওনার কিছু উদ্যোগ আমার চোখে পড়েছিল, আর বাদ বাকি সব বাদ কি বাদ। তো আপনি একটা বাহিনীকে এইভাবে একটা ঝুঁকির মধ্যে রেখে তাকে বলবেন তোমার মনোবল চাঙ্গা হয় না কেন? ভাই, এগুলো এত সহজ না রে ভাই। না, এই চাঙ্গা করার জন্য এই যে ধরেন রিটায়ার্ড যারা তাদেরকে নিয়ে আসা, তারপরে নতুন নতুন পলিসি, এটা কি রাজনৈতিক দল রিটায়ার্ডদের নিয়ে আসাতে চাঙ্গা হয়েছে না? আরো মনোবল ভেঙে গেছে, আরো মনোবল ভেঙে গেছে। রিটায়ার্ড আমি আপনাকে বলি, শুনেন, আমি বলি আপনাকে, এরা সবাই তো রিটায়ার্ড ছিল, এই লোককে নিয়ে আসছি। পুলিশের মধ্যে আমার জানা মতে, নূর মোহাম্মদ ভাই আরো ভালো বলতে পারবেন, আমার জানা মতে আওয়ামী লীগের আমলে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা এটা নিয়ে মামলা করছে, মামলা করে একাধিক মামলায় তারা জিতছে, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, একাধিক মামলা জিতে বসে রয়েছে, আসতে পারতেছে না। এরকম সংখ্যা কয়েকশো আছে, এই পুলিশের মধ্যে আছে। নূর মোহাম্মদ ভাইকে জিজ্ঞাসা করেন, ওনার মুখস্থ করে দেবো।
আছে রে ভাই, তাহলে চাঙ্গা হইলো। কার্জন ভাই কি যেন বলতে চাইছিলেন এই বিষয় নিয়ে? না, এখন আপনি হচ্ছে যে পুলিশকে যদি আপনি চাঙ্গা করতে চান, তাই না, প্রথমত যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে উদ্যোগটা নিয়েছিলেন, আপনি টেলিভিশনে কিংবা ভিডিওতে কিন্তু এসছে যে উনাকে কিন্তু ঘেরাও করা হচ্ছে, ওনাকে ঘেরাও করা হচ্ছে, প্রত্যেকটা মানে কনস্টেবল লেভেলেরও অনেকে তার ক্ষোভ প্রকাশ করছে। তো আপনার যে কোনো বাহিনী যে ম্যাসাকারটা হয়েছে, কারণ যে পুলিশটা দেখেছে যে 13 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, পুলিশকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, এইটা দেখার পরে মানে সে কি কাজ করতে উৎসাহিত হবে? তারপরে আপনি এখন পুলিশের সমস্যা হচ্ছে যে পুলিশ যখন এক হচ্ছে তাদের কিন্তু মানে মানে জনবল কমে গেছে, আরেকটা হচ্ছে তাদের অনেক যানবাহন ধ্বংস করা হচ্ছে। আগে তারা দিনে 4টা পেট্রোল দিত, এখন 2টা পেট্রোল দিচ্ছে। এখন তারা বাইরে যখন যাচ্ছে তখন জনগণ তাদেরকে ট্রল করতেছে, ব্যঙ্গ করতেছে, যার ফলে পুলিশ কিন্তু ভয়ে এখনো অনেকে যায় না। হ্যাঁ, এখন এই সিচুয়েশন মানে ট্যাকেল করার জন্য তো আপনার পুলিশের ওই যে দরবার হল টল কিছু আছে কিনা আমি জানি না, চিনমৈত্রী ওইখানে সব পুলিশের যতজন আছে ডেকে আপনার দিন 1 দিন 2 দিন 3 দিন আপনার মিটিং করা দরকার ছিল। ভাই তোমাদের ক্ষোভের কথা আগে জানাও, তারপর কি করা যায়। তাদের করার পরে আপনি যারা পুলিশের মানে একাডেমিশিয়ান আছে, পুলিশের সাবেক আইজিপি আছে, সাংবাদিক আছে, সবার সাথে বসে আপনি কি করা যায়। কারণ আপনি একটা বুঝতে হবে যে ছিল, আমরা সাখাওয়াত সাহেবকেও দেখেছি যে উনি কিন্তু ওনাকে তো সরাই দেয়া হলো, সবাইকে অ্যাসোসিয়েশনের সাথে বসছেন এবং তাদের দাবি দাওয়া পূরণ করবেন। আপনি আপনার চোখের সামনে আপনার কলিগকে মেরে ফেলছে, আপনার মনটা তো এত সহজে চাঙ্গা হবে না, রাইট, তাই না? তো আপনার মনটাকে চাঙ্গা করতে হলে আপনি আগের একটা শোতেও বলেছিলাম যে আপনি আজকে একজন সাংবাদিক, আপনি বাইরে রিপোর্ট করতে যাবেন, আপনার গাড়ি যদি ভাঙচুর করে কিংবা আপনার যদি প্রাণের আশঙ্কা থাকে, আপনি কি কাজ করতে পারবেন? সেইটা কি নিশ্চিত হয়েছে কিনা সেটা বলেন। এবং আপনি এইটার সাথে আপনার পুলিশের আমি যেটা বলছিলাম যে প্রথমত তাদের সাথে 2-3 দিন 4 দিন আপনি কথা বললেন, তাদের ভেতরে কি ক্ষোভ বিক্ষোভ সেটা, কারণ ভেন্টিলেশন হওয়াটা দরকার। তারপরে আপনি তারা কি করণীয় করা যায় সেটা তারা বলবে, তারপরে আপনি যারা পুলিশ বিষয়ক বিশেষজ্ঞ একাডেমিশিয়ান সবার সাথে বসে করণীয়টা ঠিক করবেন, তারপরে আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন। এবং ইতিমধ্যে আমি বলেছি যে আপনি কি করতে পারতেন, যে পুলিশ যেহেতু মানুষ আস্থায় নিচ্ছে না, আপনি পুলিশের সাথে আনসারকে দিয়ে দেন, কারণ আনসারের একটা বিশাল জনবল আছে, তারা কিন্তু মানে তাদের আপনি কাজে লাগাতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা থানা এলাকায় আপনি পুলিশ পিপুল পার্টনারশিপ করতে পারতেন, যেটা ওই যে সাবেক আইজিপি সাহেব বলেছেন যে ওখানকার যে রাজনৈতিক দলের নেতা, ওখানকার যে আলেম ওলামা, ওখানকার যে শিক্ষক, তাদের সাথে আপনি পুলিশ পিপুল একটা সিকিউরিটি দল করতে পারতেন। তাতে করে পুলিশকে যে ট্রল করা হচ্ছে ওই পুলিশের আস্থাটা আসতো। আপনার আরেকটা বিষয় ছিল কমিউনিটি পুলিশিং, ওইটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারি না। এরকম কিছু বিষয় কিন্তু আপনারা বেশিরভাগ 80-90% নতুন থানায় দেয়া হয়েছে, নতুন তারা তো না মানে ওইটা আপনার প্রথম দিকে কিছু ছিল কিন্তু এটা সাকসেসফুল হয়। আচ্ছা আমরা একটু জনাব নূর মোহাম্মদ আপনার কাছে শুনি, আমাদের হাতে সময় একদম শেষ, আমরা শেষে চলে আসছি। আপনার সুনির্দিষ্ট কোনো পরামর্শ এই ক্ষেত্রে? না, এটাই এখন তো সবচেয়ে বড় কথা যেটা হলো তাদেরকে ভালোভাবে কাজে লাগানো এবং মনোবলটা যেন ফিরে পায়, এই একটাই কাজ। যেটা আমরা তো ইতিমধ্যে আমরা দেখছি পুলিশের সিনিয়র কর্মকর্তা যারা আছে বিভিন্ন এলাকায় তারা যাচ্ছেন, কথাবার্তা বলছেন, ওইখানে কর্মকর্তা লোকালি যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, তাদেরকে পুরোপুরি যেন কাজে মনোনিবেশ করতে পারে এই বিষয়গুলো তারা বলছেন। তবে আমার কথা হলো কিন্তু এখনো মানুষজনের মধ্যে আমরা যেটা বাইরে থেকে যেটা দেখি, এই কনফিডেন্স আস্থা ওই জিনিসটা কিন্তু এখনো ফিরে আসে নাই। সবাই মনে করে পুলিশ কাজ করতে পারছে না, পারছে না এটাও ঠিক। তে আমি যেটা মনে করি একবার সোজা কথা এখন সবাই মিলেই কাজটা করতে হবে এবং এলাকা ভিত্তিক পুলিশের কর্মকর্তারা যাবেন, এখানে লোকাল লোকজনকে নেবেন, নিয়ে থানা পুলিশ সবাই মিলে একসাথে বসবেন, কথাবার্তা বলবেন। এর বাইরে আর কিছু নাই। সবচেয়ে বড় কথা কানেক্টিভিটি, সম্পৃক্ততা বাড়াতে হবে। তো পুলিশ, আমরা তো সবসময় একটা কথা বলে থাকি যে পুলিশের সবচেয়ে, আমাদের দেশে যতগুলা প্রতিষ্ঠান আছে পুলিশ হলো সবচেয়ে দুর্বল একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানকে সবল করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। আচ্ছা, আমাদের সময় একেবারে শেষ। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের এই আলোচনায়। আমরা আপনাদের পরামর্শ নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন তারা শুনবেন। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে। সবাইকে শুভরাত্রি।